পর্যায়ে সেশন শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি ওয়েব ডিবেটিং ক্লাবের জেনারেল সেক্রেটারি মেহেজাবিন জাহাঙ্গীর আহমেদ আপুকে। আপুর টপিক হচ্ছে ইফেক্টিভ অর্গানাইজিং ফ্রম আইডিয়া টু এক্সিকিউশন। দেখতে পারি না বা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে কোথায় আসলে প্রবলেমটা হয়। তো ফার্স্ট অফ অল যে আইডিয়া টু এক্সিকিউশন এর পুরো রোড ম্যাপে যে আমাদের প্রবলেমগুলো আমরা ফেস করি এটা নিয়ে হচ্ছে আজকে পুরো ছোট একটা ওয়ার্কশপ থাকে। সো ফার্স্ট অফ অল যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন ফর সাকসেস, মানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যখন অর্গানাইজ করবো একটা জিনিস, তো সেই মোমেন্টে আসলে কি লাগে যে আমার অর্গানাইজিং এর পর আমার ইভেন্টটা সাকসেসফুল হইতে হবে। যে আমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করবো, যদি তোমরা যে নাই আসে তাহলে কি অ্যাকচুয়ালি আমার ইভেন্টটা সাকসেসফুল হইতে হবে? অবশ্যই দ্য অ্যান্সার ইজ নো। কারণ স্বাভাবিকভাবে আমি একটা আইডিয়া দিলাম, আমি একটা ওয়ার্কশপ করবো, কিন্তু এটাকে তো আমার এক্সিকিউট করতে হবে। এই এক্সিকিউশনটা হচ্ছে আমার হচ্ছে অর্গানাইজিং। তো ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমার গোলটা কি বা আমার অবজেক্টিভ। এই যে পুরো যে মানে রোড ম্যাপটা, এই রোড ম্যাপটা যে শুধুমাত্র হচ্ছে আমার যে একটা ইভেন্ট অর্গানাইজের জন্য লাগবে তা আমি যে তোমরা যখন 2-3 সিরিজ তোমরা এখন সামনে এমনি 1-1 পরীক্ষা দিবা, আস্তে আস্তে যে পুরোটা রোড ম্যাপ এই অর্গানাইজিংটা আসলে সবখানেই কাজে লাগে। আমি ইভেন এই ওয়ার্কশপটা শেষে তোমরা বুঝতে পারবে যে এই কথাটা কেন বলছি। এরপরে একটা হচ্ছে এফিসিয়েন্সি। ইউ নিড টু নো যে তুমি যখন একটা কাজ করবা, কাজটা শর্ট টাইমে হইতে হবে এবং এক্স্যাক্টলি পারফেক্টলি হইতে হবে। এবং একটা জিনিস আমরা ভুল করি, পারফেক্ট করতে গিয়ে আসলে আমরা এখানে ফাঁকা করি। কেন ফাঁকা করি? দেখা যায় হচ্ছে এই কাজ আমরা এখন করতে হবে, এটা প্লাস মাইনাস ভুল করা যাবে না, দাঁড়িয়ে কোনো ভুল করা যাবে না, তা করতে গিয়ে হচ্ছে বেসিক প্রবলেমটাই আসলে আইডেন্টিফাই করতে পারি না। আমার করতে হবে কাজটা ছোট করবো, ডিটেলসে করবো। এটা হচ্ছে সব কিছুর মেইন স্মল ওয়ার্ক বাট ইম্পর্টেন্টলি আমার হচ্ছে ডিটেল ওয়ার্ক। এবং লাস্টলি হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। একটা জিনিস খেয়াল রাখবা, যখনই কোনো কাজ করতে যাবা মাথায় মাইন্ডসেট রাখবা হইতে পারে আমার কাজটা কোনো একটা বেনিফিট নাও আনতে পারে, হইতে পারে আমার ফলটা নেগেটিভ হইতে পারে, এবং সেক্ষেত্রে অলওয়েজ ক্রিয়েট আ প্ল্যান বি। এটা সব কিছু ক্ষেত্রে তুমি ধরো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আচ্ছা তার মানে হচ্ছে আমি এখন এই চ্যাপ্টার শেষ করবো তারপর আমি এটা করবো, কিন্তু এটা না হওয়ার পসিবিলিটি 10% ধরে রাখে, যেটা জন্য প্ল্যান বি রেডি। এই যে প্ল্যান বি এক্সিকিউশনটা সেটা আমরা আসলে অর্গানাইজেশনে পেয়ে থাকি। সো ফার্স্ট অফ অল আমার আইডিয়া জেনারেশন, যেটা প্রতিটা ইভেন্ট বা অর্গানাইজিংয়ের জন্য সবকিছু ইফেক্টিভ। ফার্স্ট অফ অল আমার করতে হবে ব্রেইনস্টর্ম। এখন ব্রেইনস্টর্মিংটা আমার সব কিছুর জন্য দরকার। তো চিন্তা করে দেখো যে আমি যদি বলি এখন হচ্ছে আমি একটা ফেস নাও, এই ফেসের ক্ষেত্রে এই যে ব্রেইনস্টর্মিংটা কতটুকু ইম্পর্টেন্ট, তুমি আগে কি দেখবা? আগে তুমি পুরো ইন্টারনেট সার্চ করবা যে আসলে এখানে কি পাওয়া যাচ্ছে, কি কি আছে, সবগুলো তুমি আসলে ভালো মতো নোট করবা। এখান থেকে তুমি ব্রেইনস্টর্ম করবে যে আমারটা কেন আসলে আলাদা হবে সব কিছু। এই আইডেন্টিফিকেশনটা হচ্ছে আমার ব্রেইনস্টর্মিং। এরপরে হচ্ছে আমার হচ্ছে ফিজিবিলিটি আর ইম্প্যাক্টফুল দেখতে হবে যে আমার যে আমি যে এক্সিকিউশনটা করবো সেটা কি আদৌ ফিজিবল নাকি। যদি আমি বলি সামনে আমি একটা ফেস নেওয়াবো, ফেসটা হচ্ছে আমি ধরো হচ্ছে আর্টিস্ট সিনকে আনবো, কনসার্ট করবো, এটা কি ফিজিবল? অবশ্যই না, কারণ এটা আমার বাজেটে করা যায় না, এটা আমার কোনোভাবে হচ্ছে সাস্টেন করতে পারবো না, আমার থিমের সঙ্গে না যেতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকে। এই যে হচ্ছে ফিজিবিলিটিটা বুঝা যায়, আমার যে একটা প্ল্যান আমি এক্সিকিউট করবো, একটা আইডিয়া আমি এক্সিকিউট করবো, এটা ফিজিবল, এই জিনিসটা হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ডলি লাস্টে যেটা সেটা হচ্ছে আমার গোলটা বুঝতে হবে, এই গোলটা ফিজিবল নাকি। আমি যদি বলি আমার হচ্ছে সামনে ধর তোমাদের ফ্রেশার্স টুর্নামেন্ট দিয়ে পুরোটা আইডিয়া জেনারেশনটা বুঝি। আমি আইডিয়া বাইক করলাম ফ্রেশার টুর্নামেন্ট, তোমরা দেখলে আগে থেকে যে কি কি হয় ফ্রেশার টুর্নামেন্টে, কি কি করতে হয় ব্রেইনস্টর্ম করবা। পরবর্তীতে তুমি যখন হচ্ছে ওখানে তোমার ফিজিবিলিটি আইডেন্টিফাই করো, তুমি বলতে পারো না যে আমি এক টিমে 10 জনকে রাখবো। স্বাভাবিক এক টিমে 10 জনকে রাখলে 4 রাউন্ড ডিবেট তারা আসলে করতে পারবে কি না? অবশ্যই না, কারণ আমার 4 রাউন্ড ডিবেটে মিনিমাম 4 জন মানুষ থাকতেই হবে। এই যে আমার ফিজিবিলিটিটা বোঝা, এটা হচ্ছে আমার যে কোনো
ইম্পর্টেন্ট। নেক্সট প্ল্যানিং স্ট্রাকচার। সো বেসিক্যালি যখনই হচ্ছে কোনো ধরনের কাজ তোমরা আইডেন্টিফাই করবা, সেক্ষেত্রে যতই যে দরকার সেটা হচ্ছে তোমার রোড ম্যাপটা আইডেন্টিফাই করা। তার মানে তোমার টাইম লাইনটা বলছে, তুমি সকালে এটা করবা, দুপুরে এটা করবা, বিকালে এটা করবা, রাতে এটা করবা, শেষ। এই যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপটা আমার খুবই ইম্পর্টেন্ট এবং এটা সব কিছুর ক্ষেত্রে তুমি যাই করো না কেন এই রোড ম্যাপটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স গ্রহণ করে আমার এখানে। এবং তারপরে যে কোনো জায়গায় তুমি ধরো একটা গ্রুপ প্রজেক্ট করবে, তোমাকে ধরো কোনো একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়ে তোমার করার জন্য, এই যে গ্রুপ অ্যাসাইনমেন্টটা ফার্স্টে তুমি রোড ম্যাপ করবে, তো তোমার আসলে কি কি জিনিসপত্র রাখবে, তোমার ধরো পেন পেন্সিল রাখবে, তোমার হচ্ছে টিম ফর্ম করতে হবে, তোমার তোমার কি ধরনের আইডিয়া সব কিছু তুমি করবে। কিন্তু এই যে তোমার রোড ম্যাপ করে তোমার সেকেন্ড যেটা ইনফরমেশন, তোমার বোঝা যে কোন মানুষটা কোন কাজটা করতে পারবে এটা তোমার বুঝতে হবে। এবং ওইখানেও তোমার একটা ফিজিবিলিটি স্টাডি লাগবে, যে ধরো আমি তোমাকে একটা কাজ আলোকেট করে তোমার ডিজাইনটা করে দেবো, কিন্তু তুমি জানো তুমি ডিজাইনটা করতে পারবা না, সেক্ষেত্রে তোমার ব্যাকআপ অপশনটা কি থাকবে। এই যে এই কোশ্চেনটা ব্যাকআপ অপশন, তোমরা যখন সামনে বিভিন্ন ক্লাবের সামনে যুক্ত হবা, বিভিন্ন জায়গায় টিচার হওয়ার চেষ্টা করবা, ওই জায়গাগুলোতে এই কোশ্চেন তোমাকে অনেক বেশি করা হবে। যে যদি তুমি একটা টিম ফর্ম করছো, একটা জিনিস ফর্ম করছো, এখন তোমার এটা ধরো ব্যাকআপ কোর্স, তখন তুমি কি করবা। এই জিনিসটা একটা কোম্পানি রান করা বলো বা একটা ক্লাব রান করা বলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তোমাকে অ্যাসাইনকৃত যে মানুষটা তাকে যদি হয়তো সামহাও সে ব্যাকআপ করে, সেক্ষেত্রে আমি কি করবো। এটাই হচ্ছে আমার ফিজিবিলিটি স্টাডি বা আমার হচ্ছে প্ল্যান বি। এবং এই প্ল্যান বি ইনস্টিটিউটে আসলে সব কিছু ক্ষেত্রে আমি যদি একটা এখন ন্যাশনাল ফেস্ট না, সেক্ষেত্রে হচ্ছে আমার এই প্ল্যান বিটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টলি হচ্ছে টাইম লাইন অ্যালোকেট করা, যেটা অ্যাকচুয়ালি আমরা ম্যানেজ করতে পারি না। কেন আমি যখন বলি যে তোমার আজকে সন্ধ্যার মধ্যে এই কাজটা করতে হবে, দেখা যায় মানুষের উপর এতই প্রেশার যে সন্ধ্যা থেকে রাত ও পরবর্তী সকাল হয়ে যায়, পরবর্তীর জন্য ওই ঠেলা খাইতে থাকতে শেষ মুহূর্তে আমার সব কাজ দিবে। এই জিনিসটা মেনটেন করতে পারি, যে কোনো ইভেন্ট বলো, যে কোনো কাজ বলো, খুবই ফ্রুটফুল নামে খুবই ইজিলি নেবে। থার্ডলি রিসোর্স ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো, কারণ দেখো আমার যে রিসোর্সটা আছে এই রিসোর্সটা ম্যানেজ করা আমার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো চিন্তা করে দেখো, আমি যে একটা ওয়ার্কশপ নামাবো বা আমি ধরো হচ্ছে একটা ফেস্ট নামাবো, সেক্ষেত্রে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে আচ্ছা এখানে কি লেভেলের টাকা আমার কাছে আছে, কি লেভেলের ম্যান পাওয়ার আমার কাছে আছে। তুমি ধরো একটা অর্গানাইজেশনে তুমি কোনো একটা প্ল্যানিং হিসেবে রিসার্চ অফিসার হিসেবে আসো, তোমার এখন দেখতে হচ্ছে যে ওইখানে কি ধরনের অ্যালোকেটেড ফান্ড আছে, তার উপর ভিত্তি করে তুমি সেখানে প্রজেক্টগুলোতে টাকা অ্যালোকেট করো। তোমার যদি টাকা থাকেই হচ্ছে 10,000 টাকা, তুমি কি সেখানে একটা প্রজেক্টে 800 টাকা দিতে পারবে না। কেন? কারণ আমি 8,000 টাকা দেওয়ার পর কি হবে, আমার 2,000 টাকা বাকি থাকবে, সেটা দিয়ে আমি আসলে অন্য কোনো প্রজেক্ট কোঅর্ডিনেট করতে পারবো না। এই যে তোমার অ্যাভেলেবল রিসোর্সটাকে অ্যালোকেট করা, অ্যাভেলেবল রিসোর্সগুলোকে বোঝা যে আসলে ওটাকে আমি কোথায় দিতে পারবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন ইন আ ক্লাব, ইন অর্গানাইজেশন, যখন তুমি হচ্ছে কোনো ইভেন্ট রান করতে যাও বা কোনোখানে কোনো টিম বানাতে যাবা, সেক্ষেত্রে তোমার এই ফান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। তোমার বোঝা থাকবে যে আচ্ছা আমার ক্লাবের ফান্ডে তোমার 5 টাকা আছে, তাই এই 5 টাকা আসলে সবাইকে দিতে পারবো, সামগ্রিকভাবে টিমটা অ্যালোকেট করতে হবে। এবং তোমার সবাই হচ্ছে কয়েক বছর পর বিভিন্ন প্যানেলে যাবা, অনেকে ট্রেজারার হবে। সো এই যে ট্রেজারারের মাইন্ডসেট যে আচ্ছা ঠিক আছে আমার বাজেটটা যতটুকু ভালো হতে হবে, যত সংকীর্ণ বাজেটে তুমি যত ভালো ইভেন্ট নামাতে পারবা, তত বেশি ভালো আসলে আমার এই যে রিসোর্স ম্যানেজমেন্ট হবে। লাস্টলি হচ্ছে আমার টুল আর টেকনোলজি এফিশিয়েন্ট ইউজ। এটা থেকে আমরা কি বলতে পারি, চিন্তা করে দেখো, যেমন ধরো আমি ব্যক্তিগতভাবে ধরো ক্যানভা কাজ পারি, এখন আমাকে ওভাবে রিসোর্স করা, বা আমি ধরো ইলাস্ট্রেটরের কাজ করি, আমি ডিজাইনের কাজ করতেছি, এই যে ডিজাইনের কাজ করা বা এগুলো আমি পারতেছি, তো যখন আমি একটা টিমে থাকতেছি ডেডিকেটেডলি ভাবে হচ্ছে আমাকে বলা তুমি ডিজাইনটা করে দাও। এই যে এই জিনিসটা তোমার এফিশিয়েন্ট মানুষটাকে বোঝা যে আমি ডিজাইনটা পারতেছি, তোরা কেউ ওয়েব ডেভেলপমেন্ট পারে, আমি তাকে বলবো তুমি ওয়েব ডেভেলপমেন্টের কাজটা করে ফেলো। এইভাবে বোঝা যে কোন মানুষটা কোথায় এফিশিয়েন্ট, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি দরকার। এবং লাস্টলি আমার যে একটা টিম ফর্ম করবে, যে আমাকে যে ডিজাইন টিম হলো, বা তোমার তামিল ভাইকে দিয়ে আমি যদি বলি আমার হচ্ছে সাপ্লাই চেইন বুঝে, তাকে সাপ্লাই চেইন ম্যানেজার বসাইলাম, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট করলো, কাউকে আমরা স্পিকিং করে রাখলাম, এই যে একটা টিম ফর্ম হলো, এই টিমটাকে এফিশিয়েন্টলি ইউজ করা, এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা স্টাফ। যে কোনো অর্গানাইজেশনকে ভালোভাবে রান করার ক্ষেত্রে, একটা কোম্পানি রান করবা সেখানে ক্ষেত্রে লাগে আমার বুঝতে হবে যে আমার যে ইন্টার্নরা আছে বা যারা আমার এখানে কাজ করছে, তারা আসলে কতটুকু ফ্ললেসলি আমার তাদের কাজটা প্র্যাকটিস করতে পারে। লাস্টলি হচ্ছে এক্সিকিউশন ফ্যাক্টরস। আচ্ছা আমি হচ্ছে টিম ফর্ম করলাম, আমি হচ্ছে প্ল্যান করলাম, আমি সব কিছু ভালো মতো করলাম, এই যে এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা কভার করবো, এখান থেকে আসলে আমার দেখতে হবে যে আমার যে প্ল্যানটা সেটা ফিজিবল থাকে। আমি তোমাদেরকে একটা কাহিনী বলি, যেমন ধরো আমার যখন তোমাদের আগের ব্যাচে এসএফবি রান করতে যাচ্ছিলাম, আমরা খুবই ভালো মতো পুরোটা প্ল্যান করছি, এক্সিকিউশনটা ভালো মতো হচ্ছে, লাস্ট মোমেন্টে হচ্ছে আমার ডিস্টেন্স, যেটা আমাদের ভাইদেরটা আমরা করতে পারছিলাম কোথায়, আমাদের শহীদুল্লাহ থেকে আমাদের ক্যাফেতে শিফট করা হয়েছে। এই যে এক্সিকিউশন প্যাটার্নটা লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া যায়, আচ্ছা এখন আমার শিফট করতে হবে,
এই যে প্রবলেমের সময় যে আমার একটা আইডেন্টিফাই করতে হবে যাচ্ছে এখন আমার এই ডিসিশন নিতেই হবে, নাহলে আমি কাজ করতে পারবো না, এটাকে বলা হচ্ছে আমার এক্সিকিউশন স্ট্র্যাটেজি। যে কোনো কাজ লাস্ট মিনিটে আমার চেঞ্জ করা রাখতে পারে এবং সেটা মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। অনেক সময় অনেকেই ব্যাপারটা ফেস করো যে দেখা যাবে যে কোনো কাজ না হলে খুব বিরক্ত বোধ করো যে দূর কেন হয় এই কাজটা, এটা আমার করা যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি যখন এই কাজটা করতে পারতেছি না, এই কাজটা শেষ করতে সাকসেস হচ্ছে আমার একটা প্ল্যান দিতে চাইতে হবে। যে কারণে অলওয়েজ যখনই তোমরা কোনো কিছু নিয়ে কাজ করো, তুমি ধরো বলো তুমি পাইথন শিখবা, প্ল্যান বি রাখবা যে আমি যদি এটা শেষ করতে না পারি আমি কোথায় যাবো। আমি ধরো একটা গ্রুপ মধ্যে কাজ করতেছি, এখানে আমি অনেক ওয়েট বহন করতেছি, সামহাও তুমি এটা করতে পারো, প্ল্যান বিতে চলে যাবে, তার মানে আমি এই অ্যাসাইনমেন্টে আমি ইনপুটটা বেশি করবো। এভাবে তোমার স্ট্র্যাটেজিগুলো যদি না সাজাও তখন তুমি হচ্ছে অর্গানাইজিংটা আসলে বুঝতে পারবে। এই অর্গানাইজিংটা শুধুমাত্র যে ক্লাস কন্ডাক্ট করতে লাগে তা না, যে কোনো মানে রিপোর্ট লেখা বলো বা যে কোনো তোমার কাজে বলো এই অর্গানাইজেশন দিতে লাগে। তুমি ধরো বাসা শিফট করার সময় লাস্ট মোমেন্টে যে ট্রাক তোমার জিনিসপাতিগুলো নিয়ে যাবে, সে ট্রাকে টায়ার পাঞ্চার হয়েছে, এখন তুমি কি করবে? এখন তুমি যথেষ্ট বিরক্ত উপরে তোমার জিনিসপাতি আছে, তুমি কি করতে পারো? তুমি এক কাজ করতে পারো, ওখানে ট্রাকের ড্রাইভারকে চিলাতে পারো, স্টিং ক্লিয়ার করতে পারো, জিনিসগুলো ধ্বংস করতে পারো, কিচ্ছু হবে না, টাইম ওয়েস্ট হবে। ওই মোমেন্টে জাস্ট তোমার সলিউশন খুঁজতে হবে, তোমার এখনকার অল্টারনেটিভ, এবং ওটাই হচ্ছে আমার প্ল্যান বি। এটা হচ্ছে আমি আরেকটা ট্রাক ড্রাইভারের নাম্বার লিখে রাখছি, তাকে ফোন দিব, সে এসে সবগুলোকে চেঞ্জ করবে, আমি কাজ করবো। এই যে মানে ডিসিশন মেনে নেওয়া যে আচ্ছা আমার প্ল্যানটা নষ্ট হইতে পারে, আমি আইডিয়াটা শিফট করবো, এর মেন্টালিটি না থাকে যে কোনো অর্গানাইজিং বা যে কোনো কাজ তুমি আসলে কমপ্লিটলি স্টেবল করতে পারবা। তারপর হচ্ছে মনিটরিং করা। এই যে তুমি ধরো টিম অ্যালোকেট করলা, আমাকে ডিজাইনের কাজ দিলা বা অন্য কাজটা তুমি হচ্ছে কথা বলার কাজ দিলা, আমি কি আদৌ কাজটা করতেছি কিনা বারবার পয়েন্ট টু পয়েন্ট করে একটা নোটিফাই করো। তোমার যখন 4 জনের গ্রুপ প্রজেক্ট থাকে, আরেকজনকে বলো তুই কি কাজটা করতেছিস, তোর কি কাজটা হয়েছে, তোর কি কাজ শেষ হতে কতক্ষণ লাগবে, আমার একটু সময় লাগবে। এইভাবে মানে আন্ডারস্ট্যান্ডিংলি টিম মেটদের সাথে কোঅর্ডিনেট করা যে আসলে টাইম ফ্রেমটা ঠিক মতো হচ্ছে নাকি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে একটা কথা বলি, সব কিছু তোমার ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে যখন তোমার টিম মেটের সাথে কথা বলবা, তুমি তো তাকে বলতে পারবে না তুই কাজটা করস নাই, কখনো কাউকে কোনো কিছুতে ব্লেম করা যাবে না। হইতে পারে সেই মানুষটা হয়তো ওইখানে কিছু একটা ব্যস্ত, বা হতে পারে সে কোনো কাজে তোমরা মানে ফিল করছে কাজটা কমপ্লিট করবে, এখানে তোমরা অবশ্যই একটা প্ল্যান দিলা। অ্যাজ আ এইচআর অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন তোমার এটা মেনটেন রাখতে হবে যে আমার টিমটা ফর্ম করতে পারে, আমি এখন কি করতে পারি। তো তোমার এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সবখানে থাকবে। এবং লাস্টে যেটা বললো ওভারকামিং চ্যালেঞ্জ। এখন দেখো এই যে আমার টিমটা ফর্ম করলো, এখন আমি কি করবো? টিম ফর্ম করার পরে এখন আমি এক্সিকিউশন করতে পারতেছি না, সো আমি প্রবলেম সলভ করবো। আমার প্রবলেম সলভ কি আমার ডিজাইনার কাজ করে নি, এখন আমি কি করবো? আমি দেখতে হবে আমার টিমের মধ্যে আর কে ডিজাইন করতে পারতেছে, ধরো কেউই পারতেছে না, তখন আমি কি করবো? তখন শেষ পেজ আমি জাস্ট এটা পোস্ট করে দিব, এটা এই সময় হবে, এখানে চলে যাবে, শেষ। ছোট প্রবলেম সলভিং ইস্যু, এই জিনিসটা মাথায় আসবেই না তোমাদের। ওই সময় তো মনে হয় মাথাটা ছিঁড়ে ফেলে আমার কাজ কেন হচ্ছে না, ভালো লাগছে, এটা করা যাবে না, সব কিছু ধৈর্য হারা করা যাবে না। সো আমি একটু শেষের দিকে খুবই শর্ট অ্যান্ড সিম্পল একটা জিনিস নিয়ে আসছি। এখন কথা হচ্ছে যে এম্পাওয়ারিং টিমস লিড টু ইমপ্যাক্টফুল এক্সিকিউশন। এর মানে তোমার যে কোনো কিছু একটা গ্রুপ প্রজেক্ট করো বা ধরো যে কোনো একটা রিপোর্ট ফরমেশনের ক্ষেত্রে টিমটা আমার খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তুমি যদি টিমের কাজটা ভালো মতো প্রোভাইড করতে না পারো, তুমি যদি বুঝতে না পারো কোন মানুষটা আসলে সাপ্লাই চেইন বুঝে, কোন মানুষটা আসলে ডিজাইন বুঝে, কোন মানুষের লেখালেখি ভালো, তাছাড়া আসলে তুমি কাজটা করতে পারবে না। তুমি চিন্তা করে দেখো, আমি ডিজাইন পারি, তোমার লিখলেই কম পারি, তোমার যদি ভাই খুবই ভালো লেখালেখি পাই, যদি আমি ওকে ডিজাইনের কাজ দিয়ে আমি লেখালেখির কাজটা নিয়ে তুই দেখো পুরো ইভেন্টের ব্যানার তো নষ্ট হয়েছেই, লেখা দরকার স্বাভাবিক মানে পারে না জিনিসটা। তো এই যে এম্পাওয়ারিং টিমগুলোকে ওভাবে এম্পাওয়ার করে, ওভাবে বোঝানো, বা যেখানে তুমি দেখবে যে কোনো ক্লাবে যেমন প্যানেল দেওয়া হয়, প্যানেল দেওয়ার অনেক লম্বা একটা মিটিং করা হয়। কেন? অনেকগুলো মানুষের সাথে আমরা কথা বলি, অনেক কিছু আমরা বুঝি, বোঝার পর তাদেরকে আমরা অ্যালোকেট করে তাদের টিমগুলো দিয়েছি। সে ধরো পাবলিকেশন ভালো করে, সেটা পাবলিকেশনে দেখতে দিন, যেমন প্রান্ত থেকে লেখালেখি ভালো করে, ওকে আমার পাবলিকেশনের কাজ করবে। সবসময় লেখালেখি হলে প্রান্ত ভাইয়ের কাজ করবে, ওয়ার্কশপের জন্য হলে তোমাদের তান্ত্রিক ভাইয়ের কাজ চলবে। কেন? কারণ সে ওয়ার্কশপগুলো ভালো মতো বুঝতে পারে। এই যে মানুষের ক্যাপাবিলিটিগুলো বোঝা, টিমগুলো ফর্ম করে, এই টিমগুলো ফর্ম না করলে কিন্তু আমাদের কোনো ইভেন্ট নামতো। আমি যদি বলি যে হচ্ছে যদি তান্ত্রিক না থাকতো আমি কোনো ওয়ার্কশপে অ্যাকচুয়ালি ভাগ না হতে পারতাম, কারণ ওখানে ও এফিসিয়েন্ট। লিখে প্রান্ত যোজনা করলে কিন্তু আমি কোনো ডিগ্রি করতেই পারতাম না, কারণ ও ভালো মতো সে কাজটা ইনস্টিটিউট করতে পারে। তো আমার টিমগুলোকে অলওয়েজ এম্পাওয়ার করতে হবে, যার থ্রুতে আমি আসলে ইম্প্যাক্টফুল এক্সিকিউশন করি। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তোমরা ধরো এখন নবীস, তোমরা মাত্র জয়েন করো, তোমরা অবশ্যই কেউই ডিজাইনিং পাও না, কেউই কন্টেন্ট পাও না, বাট এটা কন্টিনিউয়াস লার্নিং বলে একটা কথা আছে।
তুমি যদি ইন্টারেস্টেড থাকো যে আপু আমি ডিজাইন শিখবো বা আপু আমি আসলে কন্টেন্ট রাইটিং শিখবো, সেক্ষেত্রে তুমি কি করো? আমার কন্টিনিউয়াস লার্নিং। আমি যখন রুয়েটে আসছি আমি কিন্তু আমি কিছুই পারতাম। তো আমারও ইচ্ছে ছিল যে আমি কম্পিউটার সামনে বসে বসে হচ্ছে ডিজাইনিং শিখছি। শিখতে শিখতে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কাজে গ্রাফিক্স করতে 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 আস্তে আস্তে বড় বড় ডিজাইন করা শুরু করি। তো এই যে কন্টিনিউয়াস লার্নিংয়ের যে গ্রাফটা, এটা কোনোদিন হারা যাবে না। তোমাদের জন্য জ্যোতির্ময় ভাই, উনি যখন ডিবেট উনি কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিবেটার ছিল না যখন রুয়েটে আসছে, কিন্তু এখন কিন্তু ডট মারতেছে বা বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হচ্ছে। এই রিজনটা হচ্ছে এটা কন্টিনিউয়াস লার্নিং যে প্রসেসটা। এই তামির ভাই হচ্ছে কেস কম্পিটিশন জিততেছে, যা ইউএনটিভি চ্যাম্পিয়ন হচ্ছে। এগুলো কেন হচ্ছে? কারণ ভাইয়া একটু করে শিখতে শিখতে হচ্ছে। ভাইয়া কিন্তু এমন না যে হচ্ছে কলেজ থেকে পড়ে আসতেছে, রুয়েটে আসছে, কবিতা পড়ছে, অনেকগুলো কাজ করছে, ভুলেছে, হারছে, তারপর বারবার করে 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 সে বলছে যে এই যে কন্টিনিউয়াস ইম্প্যাক্টটা, কন্টিনিউয়াস লার্নিং এর ফ্যাক্টরটা, এটা কোনোদিন ভোলা যাবে না। যে কোনো কাজ, যে কোনো কিছু। আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করবো, 10 মিনিট লাগবে না। তো দেখো, দুইটা ফ্যাক্টর আমাদের। একটা হচ্ছে এই যে অর্গানাইজিং, সেটা আসলে আমাদের একাডেমিক লাইফে কেমন হেল্প করবে, একটা মানে জব লাইফে। তো স্বাভাবিক হয় তুমি একটা ক্লাবে জয়েন করো, তুমি তো আমাকে জানতে চাবে আপনি কি করবো, আপনার কাছে এর সাথে কি জানতে চাই। তো আসি যে আসলে কি জানতে পারবো। Why organizing a debating club? Yes, exactly. So দেখো, স্টাডি লাইফে কি হয়, আমি যদি বলি যে ডিবেট আসলে স্টাডি লাইফে কোথায় হেল্প করে, তুমি ধরো সিটির আগে আধা ঘন্টা সময় হলো তোমার কাছে পড়ে, সিমিলারলি ডিবেটের আগে আধা ঘন্টা প্রেপ টাইম হলো তোমার কাছে। তুমি জানো কেমনে রিসোর্সগুলোকে বুঝতে হবে। এই জিনিসটা ডিবেটে যত ভালো মতো বুঝতেছে একটা নর্মাল পারসন বুঝবে, কিন্তু যত কিছুই বলা যায় না, ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। আমি যতগুলো ডিবেটের ক্ষেত্রে আমি ধর জানি না যে আইআরের অনেকগুলো কাজ হয়তো জানি না, যে হচ্ছে ইউক্রেনে এখন যুদ্ধের কি অবস্থা আমি জানি না, রাশিয়ার এখন কি অবস্থা জানি না, সবকিছু আমার লাস্ট মোমেন্টে আধা ঘন্টা প্রেপ নিতে হচ্ছে। এই যে আধা ঘন্টা প্রেপ টাইমের যে একটা এক্সিকিউশন, সেটা তুমি তোমার সিটিতে আসলে ইনকর্পোরেট করতে পারো। আমি অনেক সময় এমন করছি যে আমার সিটি একদম তো আধা ঘন্টা আগে পড়তে বসছি, কারণ আমি জানি যাওয়া বড় হয়। এখন আমি জানি যে কেমনে লিঙ্ক আপ করলে কেমনে পয়েন্টগুলোর সাথে আমি অ্যাকচুয়ালি আইডিয়াটা নিতে পারবো। এটা তোমরা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস লার্নিং যেমন করতেছো, এক্সাম তোমরা হচ্ছে সিটি আগে পড়বা, কিন্তু এই অর্গানাইজেশন আসলে এক্সাম ক্রাইসিস মোমেন্টে কেমনে হেল্প করবে। ধরো একটা সিচুয়েশন দিই, তোমরা ধরো তোমাদের 2 দিন পরে সেমিস্টার ফাইনাল, এখন তোমরা হয়তো বা কোনো একটা প্রজেক্ট জমা দিতে হবে, তোমার একটা হেলথ ক্রাইসিস হয়েছে, এখন তুমি কি করবে? এই যে টাইম ম্যানেজ করা, এই যে তোমার টিমগুলোকে অ্যালোকেট করা, এটা বুঝানো যে আচ্ছা আজকে আমি এটা করতে পারবো না, বাট তুই একটু এই ইম্প্যাক্টটা আজকে বেশি নে, এই যেগুলো বুঝানো, এগুলো তোমার অ্যাকচুয়ালি আমার অর্গানাইজিং থেকে আসে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যে মানুষগুলো বেশি ক্লাবিং করে বা যে মানুষগুলো বেশি খুবই এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভ থাকে, ওই মানুষগুলো ইফেক্টিভলি বিভিন্ন ধরো তোমার টিমগুলোতে ভালো মতো ফর্ম করতে পারে। কেন? কারণ তারা জানে এক্সট্রা ক্রাইসিস মোমেন্টে আমার কি করতে হবে। ক্রাইসিস মোমেন্টে এই ইভেন্টগুলো আসলে তুমি এগুলো কোনো পড়ে বুঝবা না, আমার ওয়ার্কশপে তোমরা আসলে বুঝবা না, বাট তোমরা যখন হচ্ছে বিভিন্ন জায়গায় এনগেজ থাকবা, একটা একটা করে করে হচ্ছে তোমরা যখন কোনো প্রবলেম ফেস করবা, ওগুলোকে ওভারকাম করবা, তখন তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে কেন অর্গানাইজিংটা আমার এখানে হেল্প করতেছে। লাস্টলি যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন তোমাকে তোমার ধরো এক একটা ডিপার্টমেন্টে যায়, যেমন আমাদের যেমন বিভিন্ন জুনিয়র আর্টস হিসেবে মানুষজন যায়, এইসব জায়গায় প্রজেক্ট ম্যানেজমেন্ট করা লাগে। এই প্রজেক্ট ম্যানেজমেন্টের সময় আমার দেখা লাগে যে আসলে কোন টিমটা ভালো কাজ করতেছে, কাকে আমি কোন কাজ দিলে ভালো মতো প্রজেক্টটা ম্যানেজ হবে, কাকে দিলে আমি ইফেক্টিভলি রিটার্নটা পাবো। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে অর্গানাইজেশনটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এই স্কিলটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি আইডিয়া থেকে যখন এক্সিকিউট করবো এই পুরো লাইনটা একদম লিনিয়ার হইতে পারে, কার্ভেচার হতে পারে, এক্সপোনেনশিয়াল, বাট কোনোদিন ডাউনফলের দিকে যেতে না যায়, আমার সার্কুলার যাতে না হয়েছে, আমি যেখান থেকে শুরু করছি সেখানে যেতে ব্যাক না হবে। আমরা সবাই এখানে ইঞ্জিনিয়ার, আমরা জানি যে কেন আমি বলতেছিলাম লিনিয়ার হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখনই শেষ করতেছি, জাস্ট একটা কথা বলে, যে তোমরা ক্লাবের সময় যুক্ত আসো, তোমরা যদি খুব ভালো মতো ইফেক্টিভলি নিজেদের এই কাজগুলো ভালো মতো বুঝো যে কেন আসলে অর্গানাইজিং তোমার দরকার। তোমরা এখন ফার্স্ট ইয়ার, তোমাদের হাতে অনেক লম্বা একটা সময় আছে, এই পুরো লম্বা সময়টা তোমরা আসলে এমনি এক্সিকিউট করতে পারবা যে হচ্ছে এখন আমি ম্যানেজ করতে পারতেছি না আমার অনেকগুলো কাজ। যেমন আমি যদি বলি আমাদের এখানে যারা ম্যাক্সিমাম মানুষ সবাই কিন্তু একটা ক্লাবের সঙ্গে যুক্ত। তোমার তামির ভাই কিন্তু হচ্ছে ধরো একটা ক্লাবে না, সে কিন্তু অনেকগুলো ক্লাবে, সবগুলো প্রায় পাশেই বসে আছে, এবং সব ক্লাবে প্রচন্ড ভালো ভালো পজিশনে আছে। তো এই যে স্কিলটা আসলে ম্যানেজ করা, ইভেন আমি নিজে যে এক ক্লাবে তাম না, আমি কিন্তু অনেকগুলো ক্লাবের সঙ্গে যুক্ত আছি, ইভেন আমি মনে হয় একটা টাইমে 3-4টা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। তো এক্সেস প্রেশারটা বিয়ার করা, এটা হচ্ছে আমার অর্গানাইজেশন স্কিল, এবং এটা মেনটেন করা যে কোনো জব লাইফ বলো, সাইড লাইফ বলো, বা তোমার পার্সোনাল লাইফ বলো, সব কিছুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো
উই অ্যাকচুয়ালি নিড অর্গানাইজেশন এবং একটা ডিবেট ক্লাব তোমাকে হচ্ছে ওই অর্গানাইজেশন স্কিলটা প্রোভাইড করবে যখন তুমি কোনো এক্সিকিউশনে যাবো। সো ছোট ওয়ার্কশপ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ মে আস্ক, না হলে আমি এখানে ক্লোজ করবো। আমি ছোট করবো বলে আছি কারণ প্রহর বলে দিচ্ছে অলরেডি ও 1 ঘন্টার উপরে ক্লাস নিবে। সো 1.5 ঘন্টা যেহেতু নিয়েছে আমি একটা শর্ট অ্যান্ড সিম্পল একটা রিফ্রেশমেন্ট দিলাম। সো এনিথিং, কারো কোনো কোয়েশ্চেন? আপু আমার একটা কোশ্চেন আছে। বলো। বলতেছি রুয়েট ডিবেটিং ক্লাবে অর্গানাইজিং করলে কি প্রেমিকা পাওয়া যাবে? না, কেউ পাইনি এখন পর্যন্ত। সো আপনিও বাংলা এখন যদি তাহলে আসলে হবে। তো এটাই ছিল। কেউ মাইন্ড করে নেবেন না শর্ট টাইমে ক্লাস নিচ্ছে ওয়ার্কশপটা নিচ্ছে আসলে, কারণ আমি শর্টে নিয়ে বলছি। কারো কোনো কথা যা একটা কোশ্চেন, যদি আমি সলিউশন খুঁজেই না পাই তাহলে দ্যাট ইজ অলওয়েজ আ সলিউশন। আর যদি সলিউশন খুঁজে না পাও শুরু থেকে শুরু। ধরো তুমি পাইতেছো না ডিজাইন, আমি ইভেন্টটি পোস্টপোন করব, শুরু থেকে আমি পুরো ক্লাসটা পেয়ে ল্যাবরেটরি। আর কি ঠিক আছে? তো আমার ওয়ার্কশপ এইটুকুই। তো আইডিয়াটি এক্সিকিউশন আইডিয়া তোমরা বুঝছো কেমনি কি ছোট থেকে বড় করতে